তুষার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তারা ইনসাফ থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদেরকে অসম্মান করা হয়েছে, এবং জামায়াত বড় দল এই জোটের, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন এর ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে জামাত একটি বৈঠক করেছিল এবং বের হওয়ার পরে বৈঠক থেকে বের হওয়ার পরে খ্রিস্টান সম্প্রদায়ের একজন নারী, উনি যেটি বলেছেন যে জামায়াত তাদেরকে আশ্বস্ত করেছেন তারা ক্ষমতায় গেলে ধর্মীয় আইন বা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন না। সেটাকেই তারা আদর্শ থেকে বিচ্যুতের অভিযোগ তুলেছেন। আসলে ইনসাফ কি হতো ইসলামী আন্দোলনের সাথে? এখানে অনেকগুলি বক্তব্য আছে এবং অনেক ধরনের স্ববিরোধিতা আছে। প্রথমত, ইনসাফ বা সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন যদি তারা বলেন, তাহলে তারা ইনসাফ আশা করেছিলেন জামায়াত ইসলামের কাছ থেকে। কিন্তু ইনসাফ হবে তো জোটের বৈঠক থেকে, অর্থাৎ সকলে মিলে একে অন্যের প্রতি ইনসাফ নিশ্চিত করবেন। আসন বন্টনের বিষয়টা তো একা একা হওয়ার কথা না। বা জামায়াত সব আসনের মালিক, তারা কাউকে তাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী আসন দিচ্ছে, ব্যাপারটা তো তাও নয়। দ্বিতীয় যেটি তিনি বলেছেন যে জামায়াত খ্রিস্ট সম্প্রদায়ের কাউকে কথা দিয়েছেন, এরকম তারা শুনেছেন এবং তারা সেটার ব্যাপারে আপত্তি করেছেন। তো তাদের কি জোটে যোগ দেওয়ার আগেই এই বিষয়গুলি পরিষ্কার করে নেওয়া উচিত ছিল না? যে জামায়াত আসলে জিতলে পরে কি করবে, তারা কি এখনই শরিয়া আইন প্রচলন করবে নাকি ধীরে ধীরে করবে, বা যেটাই করুক। ইনসাফ পেতে গেলে আপনাকে প্রথমত এমন জায়গায় দ্বারস্থ হতে হবে যেখান থেকে আপনি ইনসাফ পেতে পারেন। আদর্শিক ঐক্য তো তারা শুরু থেকেই করেন নাই, এই কথাটা বলেছেন। তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন, এই জোটে যারা আছেন, যে এটা একটা ভোটের ঐক্য। ইলেকশনে জেতার জন্য ভোটের অঙ্ক হিসাব করতে হয়, সেই অঙ্কে মিলিয়ে তারা একটা জোট তৈরি করেছেন যেখানে তারা ভবিষ্যতে সরকার গঠন করার লক্ষ্যে যথেষ্ট আসন পেতে চান এবং যথেষ্ট ভোটও পেতে চান, যাতে করে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সেখানেও যেন তাদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকে। তাই আমি বলবো যে ইসলামী আন্দোলনের এই কথাগুলির মধ্যে পরস্পর বিরোধিতা আছে। কেননা যদি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ না হয়ে থাকেন, তাহলে আবার আদর্শ থেকে বিচ্যুতি কি? আবার যদি আদর্শ থেকে বিচ্যুতই হয়, তাহলে তারা কেন জোটে গিয়েছিলেন? আবার ভোটের সময় কি তারা খ্রিস্টান সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়কে দেওয়া কথা কিংবা না কথা সেটা বিশ্বাস করবেন অথবা অবিশ্বাস করবেন, অথবা তাদের ভোট কি নিবেন নাকি নিবেন না? এমনিতে তারা নারী আলোচক থাকলে অথবা নারী উপস্থাপক থাকলে সেইখানে তারা অংশ নেন না, এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও। কিন্তু সংসদে যখন যাবেন, তখন কি তারা নারী সদস্য থাকলে সেই সংসদ বর্জন করবেন? এই ব্যাপারে তো ইসলামী আন্দোলনও কিছু বলে নাই। তবে আমি তাদেরকে অন্য ব্যাপারে অভিনন্দন জানাতে চাই। তাদের শুরু থেকে উচিত ছিল একা নির্বাচন করা। এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ভালো সিদ্ধান্ত হবে, এই জন্য যে তারা 268টা আসনে তাদের প্রার্থী, নেতৃবৃন্দ, সংগঠন সবকিছুকে শক্তিশালী করে তুলতে পারবে এই নির্বাচনের ভেতর দিয়ে। এক ধরনের ঐক্য তৈরি হবে। আর দ্বিতীয় যেটা তাদের তৈরি হবে, সেটি হচ্ছে তারা দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ পাবে। অতএব তাদের জন্য রাজনৈতিকভাবে এই মুভটা ভালো, আসলে না জিতলো। আর ইনসাফ থেকে কিছু কিছু বঞ্চনা অন্যভাবে তারা বলতে পারতেন, যেটা তারা বলেন নাই। আমি অন্তত একটা কেস জানি যেখানে এই জোটের প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু জামাতের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি হচ্ছে না। সে বলছে আমি দাঁড়াবো, আপনি দাঁড়ান আমিও দাঁড়াই, এরকম ব্যাপার। এরকম যদি ঘটে তাহলে সেইটা হবে সবচেয়ে। এটা কি মঞ্জু ভাইয়ের আসন? না, মঞ্জু ভাইয়ের আসন হতে পারে, আমি জানি না। আমি একজনকে চিনি, বেশ আমার ঘনিষ্ঠ মানুষ, তিনি আমাকে দুঃখ করে বলেছেন যে আমাদের প্রার্থী বলছে শেষ দিন পর্যন্ত দেখি, তারপরে আমরা তুলে নিব মনোনয়ন বা নেব না। তো এখন ধরেন যে এইরকম একটা পরিস্থিতি যদি বিভিন্ন আসনে থাকে, তাহলে এমনিতেও তাদের ইনসাফ বঞ্চিত হয়ে যাওয়ার একটা সহজ একটা উপায় আছে। যদি জামাতের প্রার্থী উইথড্র না করে তাদের আসনগুলি থেকে, অথবা জামাত যদি বিদ্রোহী প্রার্থী থাকে, জামাতের অবশ্য থাকার সম্ভাবনা খুবই কম, তারপরে যদি দুই একজন এরকম স্বতন্ত্র দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকে, তাহলে সেইখানে তারা অনেক বঞ্চিত হবেন। বিশেষ করে ওই আসনটা আমি জানি যে ওখানে জামাতের প্রার্থী কিছুতেই যেতে চাইছেন না, কারণ তিনি মনে করেন যে ওই আসনে তিনি জিততে পারবেন। জি, মঞ্জু ভাই, আপনি তো এই জোটের পুরো প্রক্রিয়াটার সঙ্গেই যুক্ত ছিলেন। মানে মূল ঘটনাটা কি? মানে ইনসাফ থেকে বঞ্চিত তারা হলেন কেন? তারা যে দাবি করছেন, মানে পুরো প্রক্রিয়াটা এই তারা শেষ পর্যন্ত থাকতে পারলো না কেন? জামাত তো শুরুর আলাপটা তাদের সঙ্গেই থেকেই শুরু করেছিল আর কি। ধন্যবাদ আফজাল। তুষার ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আসলে তো এটা একটা জোট না, আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু লাস্ট আলোচনায় তুলেছিলাম যে এটা কি একটা জোট নাকি সমঝোতা। বলা হয়েছিল যে এটা একটা নির্বাচনী ঐক্য।
হুম। অর্থাৎ এবং পলিসিটা খুব সুন্দর, সেটা হচ্ছে ওয়ান বক্স পলিসি। আমরা এই 10টা দল বা 11টা দল আমরা মানে একটা আসনে একজন প্রার্থীকে এক বক্সে আমরা ভোট দিব, তার মার্কায় ভোট দিব। এটা অনলি একটা পলিটিক্যাল ইলেকটোরাল অ্যালায়েন্স হুম। ফর ভোট। হ্যাঁ, কিছু টাইটেল ঠিক করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে হাঁ ভোট দেয়া, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিরোধী ইত্যাদি নানা ইস্যু, দুর্নীতি বিরোধী, এটা আমাদের আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে ওয়ান বক্স পলিসিটা কোত্থেকে আসলো। এটা সত্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির পীর সাহেব চরমনাই, উনি কিন্তু অনেক আগ থেকে এই কথাটা বলেছিলেন যে আমরা একটা দেশপ্রেমিকদের একটা জোট করা যায় কিনা। উনি কিন্তু দেশপ্রেমিক বলতে বোঝাতে চেয়েছিলেন ইসলামিক দল এবং যারা ইসলামিক দল না কিন্তু ওনাদের দৃষ্টিতে যে যারা একটু পজিটিভ, তাদেরকে নিয়ে একটা জোট করা যায় কিনা। এই আলোচনাগুলো উনি অনেকবারই বিভিন্ন সময় বলেছেন। আমরা যখন সংস্কার কমিশনে, বিশেষ করে ঐকমত্য কমিশনে যখন আমরা ওই যে মিনি পার্লামেন্টের মতো বসে প্রতিদিন আমরা যেখানে আলোচনা করেছি, সেখানে মৌলিক জায়গাটা ছিল সংস্কারের ইস্যু এবং ফাইনালি ছিল জুলাই সনদ তৈরি করা। জুলাই সনদে গিয়ে আমরা দেখলাম যে আমাদের মধ্যে একটা অলিখিত একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে রিগার্ডিং জুলাই সনদ উইদাউট এনি নোট অফ ডিসেন্ট, এটাকে পাশ করতে হবে। শুধু বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপির এলাই কিছু দল দিয়েছে, আদার দেন জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা যারা এনসিপি, আরো ইভেন কিছু বামপন্থী দলও আমাদের সাথে ছিল, যে আমরা জুলাই সনদটাকে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা চেয়েছিলাম এটা পাশ করার জন্য। এখানেই তো এই মানে জোটটা বা যে যুক্ত হওয়ার জায়গাটা এখানে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো সেটা কিন্তু নির্বাচনী আকাঙ্ক্ষা হিসেবে তখন দাঁড়ায় নাই, তখন দাঁড়িয়েছিল যে জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু এরপরে যখন নির্বাচনী আলোচনা উঠলো এবং দুই একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আবার মানে দ্বিমত তৈরি হলো। একটা হচ্ছে পিআর ইস্যু, আপনি জানেন আমরা কিন্তু পিআরের পক্ষে, কিন্তু আমরা বলেছি যে আমরা আপাতত আমরা আপার হাউসে পিআরটা চাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত সহ কয়েকটা সংগঠন ওনারা বললেন যে না, আমরা লোয়ার হাউসে পিআর চাই, লোয়ার এবং আপার হাউসেই আমরা চাই যে একটা মানে ভোটের পিআরের মধ্যে হতে হবে। এখানে আমাদের মধ্যে একটু পার্থক্য হলো। আরেকটা পার্থক্য হলো গণভোটটা কোন দিন হবে। জামাত বলল যে গণভোটটা হতে হবে আগে, জামাতের একটা আর্গুমেন্ট ছিল, যুক্তি ছিল। আমরা বলেছি ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই, গণভোটটা একই দিনে ইলেকশন করলেই হয়ে যাবে, কারণ এটা তো একটা আনুষ্ঠানিকতা এবং খরচ কমবে, ঝামেলা কমবে ইত্যাদি একটা বিষয় ছিল। এখানে কিন্তু আবার বিএনপির সাথে আমাদের মতের মিল ছিল। এই জায়গায় দেখা গেল যে ওই যে পরে আমাদের সাথে কোনো মানে ঐক্যবদ্ধতা তৈরি না হয়ে বেসিক্যালি ইসলামিক দলগুলোর মধ্যে একটা মানে ওই প্রথমে ছিল 5 দল, পরে এটা 8 দলে রূপান্তরিত হলো। 8 দলে রূপান্তরিত হয়ে ওনারা বললেন যে আমরা ওয়ান বক্স পলিসিতে যাব। এই ওয়ান বক্স পলিসিতে কিন্তু ওনারা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু ওনারা সমাবেশও করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে এটার মতামত তৈরি করেছেন, একটা টেম্পো উঠেছিল। আমরা কিন্তু একটা অবস্থান নিয়েছিলাম যে আমরা কোনো জোটে যাব না। বিশেষ করে আমরা 9 দলের একটা চেষ্টা করেছিলাম যে আমরা একটা ইন বিটুইন অ্যালায়েন্স করতে পারি কিনা, যাদের বেসিক জায়গা থাকবে যে আমরা পুরাতন রাজনীতির বন্দোবস্তে না গিয়ে নতুন রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে আমরা যাব। ইভেন আমি এতটুকু আমরা আশা করেছিলাম যে আমাদের নতুনদেরকে নিয়ে যে ধরনের কিছু প্রচারণা, কিছু পারসেপশন ডেভেলপ করেছে যে নতুনরাও তো উদ্ধত্তপূর্ণ, তাদেরও কিছু দুর্নীতির অভিযোগ আছে, আমরা চেয়েছিলাম যে নতুনদেরকে সাথে নিয়ে আমরা পাবলিকের কাছে ক্ষমা চাইবো। আমরা নতুন, আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমরা নতুন রাজনীতিটা দাঁড় করাবো। কিন্তু দেখেন এই জোটবদ্ধ নির্বাচন আসলে আমাদের দেশে যে জোটের জোয়ার উঠে, এই জোয়ারে আমরা দেখলাম যে আমাদের ওই 9 দলের মধ্যে প্রায় মানে 6 দলই ওই জোয়ারের মধ্যে বিএনপির অ্যালায়েন্সের দিকে গেল। এবং আমাদের কাছে তখন মনে হয়েছে যে বিএনপির এই অ্যালায়েন্স বা জোয়ারে দেখা যাবে যে এটা যদি 2/3 পেয়ে যায় তাহলে তো আমাদের এই মানে এই সাংবিধানিক যে আদেশটা দেওয়া হয়েছে জুলাই মানে জুলাই সনদকে নিয়ে, সেটাই বিএনপি হয়তো স্থগিত করে দিতে পারে, কারণ বিএনপি কিন্তু এই আদেশটাকে অবৈধ বলেছে। ফলে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আমরা যদি মাঝখানে থাকি তাহলে দেখা যাবে যে উভয় পক্ষের একটা চাপে পড়বে। এর মধ্যে 2টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে বরিশালে ব্যারিস্টার ফুয়াদের উপরে বিএনপির লোকেরা একটা আক্রমণ করার উদ্যোগ নিয়েছিল বা চেষ্টা করেছিল হেনস্থা করার জন্য। ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, যেটার কারণে আমরা বিচারও পেলাম না, এখনো পর্যন্ত সেটার কোনো সুরা হয় নাই। এর বাইরে এনসিপির বিভিন্ন জায়গায় কর্মীদের উপরও দেখা গেলো যে বিএনপির সাথে কোথাও জামাতের সাথে টুকটাক গন্ডগোল হচ্ছিল। তা আমরা তখন চিন্তা করলাম যে না, আমরা মাঝখানে থাকার যে আইডিয়াটা নিয়েছিলাম
তখন বিশেষ করে এনসিপির নেতাকর্মীদের মধ্যে থেকে আসলো যে না আমরা মাঝখানে থাকবো না, আমরা কোনো একদিকে যাব। তখন বিএনপির সাথে এবং জামাতের সাথে আলাদা করে আলোচনা হলো, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে আপনার 11 দলীয় জোটের সাথে নির্বাচনী একটা সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী সমঝোতা আমাদের যুক্ত হওয়া। এখন ওই যে যেই কথাটা আসছে, এত লম্বা করে বললাম কেন, যে ইনসাফের প্রশ্নটা যেটা আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলেছে, আসলে ওনাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা লাস্টের দিকে এসে যতটুকু জানতে পেরেছি যে আসন বন্টনের একটা ব্যাপার ছিল, এটা নিয়ে একটা মানে গ্যাপ ছিল। আর ওনাদের ওই যে বিভিন্ন কথা যে আমাদের আদর্শগত, কারণ আদর্শগত বিষয় আমি তুষার ভাইয়ের সাথে একমত যে আদর্শগত বিষয় ওনাদের আসলে কোনো আলোচনা হয়েছিল কিনা সেটা তো আমাদের জানা নাই। জি, তো মঞ্জু ভাই, আপনার কাছে কিন্তু যেটা হয়েছে যে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে, এটা আমি মনে করি দেশের রাজনীতির জন্য এবং যে সরকারি দল বিরোধী দলের যে রাজনীতির জায়গাটা, একটা শক্তিশালী বিরোধী দল হওয়া বা বিরোধী জোট হওয়া, এই কনসেপচুয়াল জায়গা থেকে এটা কিছুটা হলেও এটা ক্ষতি হবে আর কি। জি, তুষার ভাই, যেটি মঞ্জু ভাই শেষের দিকে বললেন যে এই ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া, সেটি সরকারি দল হোক বা বিরোধী দলের রাজনীতির জন্য ক্ষতি হয়ে গেল, এটি একটি দিক। আরেকটা দিক হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে আগামী নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হবে, কারণ জামায়াতের আমির তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তিনি জাতীয় সরকারের একটি কথা বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসবেন এবং একত্রে বিএনপির সঙ্গে কাজ করার একটা কথা বলেছেন। সেই প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বলছে যে এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? নির্বাচন পাতানো মানে কি? দুই ধরনের হতে পারে। যেমন ধরেন দুইটা দল তারা ঠিক করলো যে আমরা খেলবো এবং অমুক অমুককে হারিয়ে দেব। ফুটবলে পাতানো খেলা, ক্রিকেটে পাতানো খেলা, হয় না? তো আপনি যখন নিজেদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য বিসর্জন দিয়ে জোট বানাচ্ছেন, তখন পাতাচ্ছেন না, তখন তো পাতাচ্ছেন। দলের 300 আসনে জিতার কথা, আপনাকে কে অধিকার দিল যে আপনি 30টা আসনে দলের প্রার্থীদেরকে দাঁড়াতে দিবেন? বাকি 270টা আসনে আপনাদের নেতাকর্মী নাই, তাদের তো দাঁড়াতেই দিলেন না। তো আপনারা মিলে পাতালেন কিরকম? যে আমরা সরকার করব, আমরা ঠিক করবো, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করব না, আমরা অমুক দলের বিরুদ্ধে করব, কিন্তু আমরা 11 জন এক। এটা পাতানো হলো না। অতএব পাতানো দুই ধরনের। একটা হচ্ছে এমনি তো লিগালি লোকে পাতায়, যেমন এটা হচ্ছে লিগাল পাতানো। না হলে প্রত্যেক দল একা একা নির্বাচন করতো, যার যার শক্তি শেষে প্রদর্শন করতো, অধিকাংশ দলের জামানত বাজেয়াপ্ত হতো। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে তারা বলেছেন যে জামাত গিয়ে বিএনপির সাথে দেখা করেছে। যে কোনো নেতা নেত্রী আরেকটা দলের নেতা নেত্রীর সাথে দেখা করতে পারে, এটা বিএনপির সাথে দেখা করেছে, এতে আমি অন্যায় কিছু দেখি না। এবং যদি তারা এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে বিএনপির কাছে যায়ও, এই প্রস্তাব তারা দিতে পারে, বিএনপি সেটা গ্রহণ করলো কি করলো না এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিংবা বিএনপি কি চায় ভবিষ্যতে সেটা হবে। জামাত, আমি যেটা মনে করি, তারা ভবিষ্যতে রাষ্ট্র যেই পরিচালনা করুক, সরকার যেই পরিচালনা করুক, তারা চায় যে এই রাষ্ট্র এবং সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা অংশীদারিত্ব পেতে। সেটা যেভাবেই হোক, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেই হোক, অথবা যারা সরকার গঠন করবেন তাদের সঙ্গে একটা ঐকমত্যে এসে আবারও আগের মতো কয়েকটা মন্ত্রী, কয়েকটা আসন, কয়েকটা সমঝোতা, সেইভাবে তাদের একটা দায়িত্ব পালনের সুযোগ তারা চায়। কেন চায়? এটাকে জামাতের দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি দেখেন, সবসময় নিয়ম হলো কি জানেন, আলোচনা সমালোচনা করার সময় দুই পক্ষের জুতাটা পায়ে দিতে হয়। তাদের জুতায় যদি পা দেন, তাহলে দেখবেন এটা একটা খুবই বুদ্ধিমানের মুভ। কেন মুভ? কারণ তারা সরকার পরিচালনা করতে চান, ফলে ভবিষ্যতে জাতীয় সরকারের থেকে তারা যদি তাদের এফিসিয়েন্সি, তাদের যোগ্যতা, সততা, যেটা তারা সবসময় দাবি করেন যে আগেও বিএনপির সাথে ছিলেন, বিএনপি নাকি দুষ্টু ছিল, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা হন নাই। মানে এটা বেশ মজার ব্যাপার, বুঝছেন? একটা দলের মধ্যে আপনি খেলছেন, তো ধরেন আমাদের মহিলা ফুটবল দল, এখন ওইখানে 2 জন আছে, তো ঋতুপর্ণা আর মনে করেন আরো একজন মাতসুসীমা, 2 জন আছে। এরা 2 জন বলছে যে আমরা 2 জনই গোল করেছি, বাকি 9 জন আসলে 5 বারের পরাজিত। তো এটাকে আপনি উল্টায় দেন, ওনারা বলছেন ওনাদের 2 মন্ত্রী সৎ ছিল, বাকি যারা ছিল তারা অসৎ ছিল, তারা বিএনপির লোক ছিল, তারা খারাপভাবে দেশ চালাচ্ছে, কিন্তু তাদের 2টা মিনিস্ট্রি খুব ভালো চলেছে। তো একটা দলের মধ্যে, জোটের মধ্যে ঢুকে তারা তাদের এফিসিয়েন্সিটা আবারও আগের মতো প্রুফ করতে চান এবং আরো ভালোভাবে প্রুফ করতে চান। এবং তারা মনে করছেন যে এটা করলে দুইটি তিনটি জায়গাতে তাদের উপকার হবে। একটা হচ্ছে সরকারি কোনো ধরনের নির্যাতন, নিবর্তন যেটা হয় বাংলাদেশে, এটা তাদের উপরে হবে না। দ্বিতীয়ত, তারা তাদের দলের যে শক্তি আছে সেই শক্তিটাকে একটা অনুকূল পরিবেশে ধীরে ধীরে আরো বাড়াতে পারবেন।
এবং তৃতীয়ত যদি তারা সত্যিই সরকারের অংশ হতে পারেন এবং সেখানে যদি তারা কোনো পোর্টফোলিও পান, তাহলে সেই পোর্টফোলিওতে তারা এমন একটা মানে কারিশমা দেখাবেন যে সবাই ধরে নিবে যে প্লেয়ার আসলে 2জনই বা 5জনই, বাকিরা আগের মতোই দুধ ভাত আশেপাশে খেলে টেলে। আর চতুর্থ তাদের আরেকটা সুবিধা হবে, সেটা হচ্ছে তারা বিএনপি যদি ধরেন সরকার করে, তাহলে বিএনপির সরকারের যত ভালো জিনিস সেটা ক্লেম করতে পারবে যে আমরা ছিলাম বলেই, মিটিং এর মধ্যে আমরা ছিলাম, আমরাই প্রভাবিত করেছি। আর ধরেন যা কিছু খারাপ হবে সেটাকে বলবে যে না আমরা তো এগুলোর মধ্যে নাই, আমরা তো 5টা মিনিস্ট্রি চালাই, 4টা মিনিস্ট্রি চালাই, আমাদেরগুলো দেখেন সেখানে কোনো ভুল ত্রুটি নাই, ওনারা ভুল করে। তো এই আরেকটা সুযোগ ওনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমি মনে করি জামাতের জন্য মুভটা ভালো। কিন্তু অন্যান্য দলগুলির কি হবে? ওনাদের 11 দলে যখন জোট হবে, ধরেন যদি জাতীয় সরকার হয়, তখন ইসলামী আন্দোলনের কে মন্ত্রী হবে, এনসিপির কে মন্ত্রী হবে, এতগুলা মন্ত্রিত্ব কি আসলে দিতে পারবে? তাহলে জাতীয় সরকার তৈরি করার সময় অন্য দলগুলির মধ্যে একটা সংখ্যা আমার ধারণা আছে, আমি জানি না এবি পার্টির আছে কিনা, এখানে এবি পার্টি আছে, যে তারা বাদ পড়ে যাবে। আবার আগের মতো বড় দল থেকে 3-4টা মন্ত্রী নেওয়া যদি জাতীয় সরকার হয়ে যায়, কারণ এটা তো আদর্শের ঐক্য না, এটা হচ্ছে স্বার্থের ঐক্য, ভোটের ঐক্য। তো ভোটে ভাই আমরা হেরে গেছি, এখন আমরা কি করবো? আমরা ভাই বিএনপির সাথে গেছি, এখন আমরা একসাথে একটু সরকার বানাই যদি বলে, তখন আরেকটা বড় ইনসাফের প্রশ্ন আসবে। এই জন্য ছোট দলগুলি সংখ্যায় পড়েছে। এইটা আসলে ইসলামী আন্দোলনের জন্য আবার ঠিক আছে। ইসলামী আন্দোলন বিশ্বাস করতে পারছে না, কারণ খ্রিস্টানদের কথা দিয়েছে শরিয়া আইন প্রচলন করবে না, বিএনপির সাথে মিটিং করেছে, সেখানে বলছে জাতীয় সরকার তৈরি করাটা ভালো হবে। এখন তাহলে ওনারা কই যাবে? এই জন্য আমার মনে হয় হাত পাখা একটু গরম হয়েছে, হাত পাখা